দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে জ্ঞান দান করছেন, এই পৃথিবীতে আমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছেন। তো তার নাম নিয়ে আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে আমাদের 18তম ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আপনার পেনাল কোড সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ, বলতে পারেন যে মেরুদণ্ড। আমরা আগের ক্লাসটা করছিলাম পেনাল কোডের বিভিন্ন বিষয় নিয়ে 5টা টপিকের উপরে, ওটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা ঠিক আছে, কিন্তু আপনার আজকের ক্লাসটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মানুষের দেহের বিরুদ্ধে অপরাধ, অর্থাৎ মানব দেহের বিরুদ্ধে আপনি কি কি অপরাধ ঘটে এবং এই অপরাধের কি কি পানিশমেন্ট আছে আমাদের আইনে, এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে আমরা দেখব যে পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব এবং কিভাবে আমরা একজন টিচারের সামনে প্রেজেন্ট করব। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় যে মানব দেহের বিরুদ্ধে কি কি অপরাধ ঘটে। তাহলে আমরা এটা আপনার বার কাউন্সিল এবং জুডিশিয়ারি উভয় পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা টপিক, যেখানে আমরা পাবো 299 থেকে 377 ধারার ভিতরে আমাদের এই বিস্তারিত বিষয়গুলো আছে আমাদের বইয়ে, এর বাহিরে কিছু নাই। এবং এখান থেকে আপনার মানব দেহের বিরুদ্ধে কোনো অপরাধ আসলে এই সেকশনের ভিতর থেকেই আপনার আসবে এবং আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোনখান থেকে আপনার প্রশ্ন আসছে। তো আমরা মানব দেহের বিরুদ্ধে যে যে অপরাধ ঘটে সেই অপরাধগুলোকে আমরা 6টা পার্টে বিভক্ত করব। যেমন প্রথমটা হচ্ছে আপনার জীবন সংক্রান্ত। ঠিক আছে? একটা মানুষের জীবন চলে গেলে কি কি অপরাধ, কিভাবে একটা মানুষের জীবন চলে যায়, অর্থাৎ আপনার নরহত্যা, খুন বা এই পর্যায়ে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমরা প্রথম পার্টে এনেছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার আঘাত। আপনি যদি কাউকে আঘাত করেন, আপনি যদি কাউকে জখম করেন, সেই বিষয়ে আপনার কি কি শাস্তি আছে বা কি ধরনের আপনার আসসালামু আলাইকুম স্যার। অপরাধগুলো হয়। হ্যাঁ, মেহেদী হাসান ভাই, আপনি ভালো আছেন? দেরি করলেন কেন? স্যার, জি স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ইচ্ছায় ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। যাই হোক, স্যার, আমি বেশি দেরি করে ফেললাম নাকি স্যার ক্লাসে? না, বেশি দেরি করেনি, শুরু করছি সবেমাত্র। তো আপনি ক্লাস জি করেন, জি। পরবর্তীতে কথা বলবো আমরা। হ্যাঁ, যেহেতু আচ্ছা আচ্ছা স্যার। আমাদের জীবন সংক্রান্ত বিষয়টা হচ্ছে 299 থেকে 308 এর ভিতরে আমরা দেখব, আর আঘাত সংক্রান্ত যে বিষয়গুলো সেটা আমরা পাবো হচ্ছে 219 থেকে 338 নম্বর সেকশনের ভিতরে। হ্যাঁ, এখানে বিভিন্ন আঘাত সম্পর্কে বলা আছে। তারপরে আপনার যে বিষয়টা আছে যে স্বাধীনতা, মানে আপনি অবৈধ বাধা সৃষ্টি করলে বা অবৈধভাবে আপনাকে কেউ আটক করলে, এই বিষয়গুলো আমরা পাবো হচ্ছে 339 থেকে 348 ধারার মধ্যে। আর এরপরে আমরা দেখব বল প্রয়োগ। বল প্রয়োগ মানে ফোর্স, যেটা আমরা বলি ফোর্স বা অ্যাসল্ট, এই বিষয়গুলো আমরা পাবো 349 থেকে 358 ধারার ভিতরে। আর আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আপনার অপহরণ। হ্যাঁ, কিডন্যাপিং বা অ্যাবডাকশন আমরা যেটাকে বলি, সেই অপহরণের বিষয়টা পাবো আমরা 359 থেকে 369 ধারার মধ্যে। আর সর্বশেষ আমরা পাবো যেটা হচ্ছে যৌন অপরাধ, যেটা আমরা বলি রেপ বা আনন্যাচারাল, যে আপনার এটা, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা পাবো। আনন্যাচারাল অফেন্স যেটা, সেইগুলো পাবো হচ্ছে 375 থেকে 377 ধারার ভিতরে। তাহলে আপনি বিষয়টা দেখেন, আপনি যদি পার্ট বাই পার্ট পড়েন, আপনি কিন্তু বিষয়টা অনেকটা কঠিন না, কিন্তু আপনি যদি একসাথে মনে করেন 299 থেকে 377 পড়বেন, তখন কিন্তু আপনার কাছে অনেক কঠিন লাগবে বা আপনার কাছে অনেক বড় মনে হবে। কিন্তু এখানে আপনি দেখেন মাত্র 299 থেকে 308 ধারা, বেশি একটা ধারা না, কিন্তু এইখান থেকেই আপনার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তার মানে আপনি 309 ধারা থেকে 318 ধারা পর্যন্ত সেকশন আমরা বাদ দিছি। এই সেকশনগুলো যে আপনি দেখবেন না এমনটা না, আপনি অবশ্যই বাসায় একবার হইলেও দেখবেন, কারণ ওখান থেকেও আপনার প্রবলেমেটিক আকারে কোশ্চেন দিতে পারে, বা ওখান থেকেও কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে গর্ভ অবস্থায় বা গর্ভপাত করাইলে কি কি ধরনের, গর্ভপাত অবস্থায় মারা গেলে কি হবে, এইসব বিষয় বলা আছে। ঠগের একটা বিষয় আছে, এই বিষয়টা আপনার বাসায় বসে একটু দেখবেন। আর আঘাতের বিষয়টা আমরা টোটালটা নিয়ে আসছি মোটামুটি। তারপর কিছু সেকশন থাকবে যেগুলো লাস্টের দিকে, ওগুলো আপনারা একটু দেখবেন। তারপর হচ্ছে আপনার এই যে ওটা কি বলে আপনার যে রংফুল রেস্টেইন, রংফুল কনফাইনমেন্ট, ঠিক আছে, বল প্রয়োগের যে স্বাধীনতার যে বিষয়টা, এটা আপনার মোটামুটি আমরা চেষ্টা করব সবকিছু আনার জন্য, বল প্রয়োগ থেকেও সবকিছু আনবো।
অপহরণ থেকে আমরা সবকিছু নিব এবং যৌন অপরাধের 3টা সেকশনই আমরা ওখানে আছে এবং 3টা সেকশনই আমরা দেখব। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আজকে আমাদের রোড ম্যাপটা আসলে কি, আমরা কি কি পড়বো। আগে যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে কি কি আমরা পড়বো, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ক্লাসে মানে আপনার ক্লাস করার আগ্রহ থাকবে এবং আপনি কিন্তু বুঝতে পারবেন যে পরে তো আমার এই বিষয়গুলো আসবে, অবশ্যই আমার এই বিষয়গুলো জানা দরকার বা এই বিষয়গুলো আমি পরীক্ষার খাতে আমার লিখতে হবে। সো আপনি আগে একটা সবসময় কোনো পরীক্ষা দেন, আপনি পরীক্ষায় সিলেবাস দেয় কেন, আপনার এই সিলেবাসটাই হচ্ছে রোড ম্যাপ। আমরা যেরকম আজকে যে ক্লাসগুলো করবো বা আজকে যতটুকু পড়বো এতটুকু আমরা দেখলাম যে এই কি কি বিষয়গুলো আমরা পড়বো। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আমরা কোন বিষয়গুলো আজকে পড়বো। কাজী মেহেদী হাসান সজীব ভাই, বুঝতে পারছেন যে কোনগুলো আজকে পড়বো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আমরা শুরু করব দয়াময় পরম দয়ালু আল্লাহর নামই, যে আমাদের খুব মানে শাস্তির ভিতরে সর্বোচ্চ শাস্তি যেখান থেকে দেওয়া হয়, হ্যাঁ, সেই জায়গাটা পড়বো হচ্ছে কালপাবল হোমিসাইড এবং মার্ডার। ওকে, তাহলে আমরা আসলে দেখি যে কালপাবল হোমিসাইডটা আসলে কি। হ্যাঁ, কালপাবল হোমিসাইড আপনার বিষয়টা কি, বা কালপাবল হোমিসাইডের আপনার কি কি বিষয়গুলা আপনার প্রয়োজন পরীক্ষার জন্য, এই বিষয়গুলা দেখব। তো এখানে একটা বিষয় দেখেন, কালপাবল হোমিসাইড হচ্ছে নরহত্যা। নরহত্যাটা কি? এখানে আপনার 3টে বিষয় আপনি উপাদান আছে, 3টে। এই 3টে উপাদান আপনি মনে রাখবেন, যে একটা হচ্ছে মৃত্যু ঘটানোর অভিপ্রায় থাকতে হবে, দ্বিতীয়টা হচ্ছে আপনার মৃত্যু ঘটানো জন্য যে আঘাতটা করা হবে সেটার অভিপ্রায় থাকতে হবে, যে আপনি আপনার আঘাতটায় মৃত্যু ঘটবে অথবা মৃত্যু ঘটতে পারে, এই ধরনের জ্ঞান থাকতে হবে। আপনি একজনকে একটা কোপ দিলেন, তো কোপটা এসে মারা যাইতেও পারে, নাও যাইতে পারে, কিন্তু আপনার জ্ঞান আছে যে মৃত্যু হইতেও পারে। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন, ক রাগের মাথায় খকে একটা লাঠি দিল, লাঠি দিয়ে আঘাত করলো, কিন্তু ওর মৃত্যুর ইচ্ছা ছিল না, কিন্তু মৃত্যু হতে পারে জানতো। ওনার মারার ইচ্ছা ছিল না, কিন্তু উনি জানে যে লাঠি দিয়ে যদি ওনার মাথায় আমি আঘাত করি তাহলে উনি মারা যাইতে পারে। এই যে জ্ঞান, এই জ্ঞানটা থাকা লাগবে, নলেজ। বিষয়টা কি বোঝা যাচ্ছে? ইসমাইল হোসেন ভাই, বুঝতে পারতেছেন যে আসলে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, ঘটানোর মানে আঘাতের যে অভিপ্রায় থাকতে হবে, তারপর হচ্ছে মৃত্যু ঘটতে পারে এই জ্ঞান থাকতে হবে যে মৃত্যু ঘটতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো গুরুত্বপূর্ণ, আপনার খুন এবং নরহত্যায় 2টা বিষয় আপনার দেখতে হবে, যে আসলে আপনার বিষয়টা কি বা কোথা থেকে আসছে। হ্যাঁ, এখানে আপনি দেখেন একটা বিষয়, যে আপনার আগে নরহত্যাটা আপনি বুঝেন, ঠিক আছে? নরহত্যাটা বুঝলে আপনি, খুনটা হচ্ছে নরহত্যারই একটা অংশ, যার তীব্রতা একটু বেশি হইলে সেটা খুনের পর্যায়ে পড়ে, আর যেটা খুনের পর্যায়ে পড়ে না ওইটি আপনার নরহত্যা। তাহলে আপনার নরহত্যাটা আগে বুঝতে হবে। নরহত্যাটা হচ্ছে কোনো মানুষকে কোনো মানুষ যদি মারে, মেরে ফেলায়, মেরে ফেলতে পারে না। সরি স্যার, কিছুক্ষণ আগে স্যার কি বললেন স্যার? আমি আমার নেটের প্রবলেমের কারণে স্যার আমি শুনতে পারিনি স্যার। বলছি এই যে নরহত্যার বিষয়টা, আপনি মনে করেন একটা মানুষ কর্তৃক অপর মানুষকে প্রাণহানিকে কি বলে? নরহত্যা। এখন এখানে আপনার আইনানুগ হইতে পারে, কিরকম? সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য গুরুতর অপরাধে অপরাধী ব্যক্তিকে আইনগতভাবে বিচারের মাধ্যমে হত্যা করা হয়, এরূপ নরহত্যাকে আইনানুগ নরহত্যা বলে। তাহলে নরহত্যা আপনার মানে যত কিছুই পৃথিবীতে হবে, যেভাবে আপনার খুন হইলে সেটা নরহত্যার ভিতরেই আসবে। এখন বলছি যে এর মারাত্মক পর্যায়ে গেলে তখন সেটা খুন হবে, কিন্তু স্বাভাবিকভাবে যদি কোনো হত্যা ঘটে সেটা নরহত্যা। আমাদের প্রথমে দেখতে হবে যে নরহত্যা, তারপরে সেটা খুনের পর্যায়ে পড়ে কিনা, তখন আমরা খুনের পর্যায়ে আমরা ডিফাইন করব। তাহলে আপনি পার্থক্যটা ভালোভাবে করতে পারবেন।
বিষয়টা বুঝতে পারছেন না বুঝেন নাই? এই বিষয়টা কি বুঝছেন আপনারা? বলেন। আগে আপনি নরহত্যাটা বুঝবেন, খুনটা আপনি পরে বুঝতে যান। খুনটা আপনার এখন বোঝার দরকার নেই, আপনি যখন খুন পড়বো তখন খুনটা বুঝবেন। আপনি এখন নরহত্যাটা বুঝেন, তখন খুনের সাথে আপনি এটা কম্পেয়ার করবেন যে খুনটা আসলে কোন পর্যায়ে গেলে খুন হবে। আপনার এই যে কালপাবল হোমিসাইড, নিন্দনীয় নরহত্যা, এটা আপনার তিনটে কথা বলছে। একটা কি বলছে? যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো, অর্থাৎ আপনার অভিপ্রায় থাকতে হবে, অভিপ্রায় আছে। দ্বিতীয়টা বলছে যে দৈহিক জখম, মৃত্যু ঘটতে পারে তেমন দৈহিক জখম করার উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে, মানে কি মৃত্যু ঘটানোর আঘাতের অভিপ্রায় আপনার, আপনি বুঝতে পারতেছেন। আর একটা বিষয় হচ্ছে আপনার মৃত্যু ঘটতে পারে এই জ্ঞান থাকতে হবে আপনার, যে আপনি একজনকে যদি একটা লাঠি দিয়ে একটা মাথায় আঘাত করেন, এখন মাথায় আঘাত করলে সে মারা যাইতে পারে, নাও যাইতে পারে, কিন্তু আপনার জ্ঞান আছে যে মারা যাইতে পারে, এই জ্ঞানটুকু আছে, সেই ক্ষেত্রে আপনার ওইটা হবে কালপাবল হোমিসাইড, মানে নিন্দনীয় নরহত্যা। এখন আমরা নিন্দনীয় নরহত্যাটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি এবার দেখেন, আমরা এবার দেখবো যে হচ্ছে নরহত্যাটা কখন খুনের পর্যায়ে পড়বে। কালপাবল হোমিসাইড কখন মার্ডার হবে, when মার্ডার, মানে কখন মার্ডার হবে কালপাবল হোমিসাইড। কালপাবল হোমিসাইডকে আপনি কখন মার্ডারের আওতায় আনবেন, সেই বিষয়টা আমরা যদি দেখি, একটা বিষয় হচ্ছে আপনার স্যার হুম স্যার কালপাবল হোমিসাইডে স্যার যে উপাদানগুলো ছিল স্যার, মার্ডারের ক্ষেত্রে তো সেই একই উপাদান স্যার। না, একই উপাদান না, এখানে আপনার বোঝার কিছু ভুল আছে এবং এই ভুলটা ভাঙতে হবে, কারণ এই ভুলটা না ভাঙতে পারলে আপনি কালপাবল হোমিসাইড এবং মার্ডার গুলিয়ে ফেলবেন এবং আপনি পরীক্ষার খাতায় লিখতে পারবেন না, কারণ এখান থেকে আপনার প্রবলেম আকারেই দিবে, এবং এই প্রবলেম আপনি যদি ফাইন্ড আউট করতে না পারেন সেক্ষেত্রে আপনি ভালোভাবে লিখতে পারবেন না খাতায়, তাহলে আপনি আপনার মানে সেকশন উল্টে যাবে। হুম স্যার স্যার বলতে চাচ্ছি কি স্যার, যে কালপাবল হোমিসাইডে স্যার ওখানে অভিপ্রায় ছিল, তারপরে হচ্ছে গুরুতর জখম ছিল, জখম ছিল, আমাদের তো আপনার যে মৃত্যু ঘটতে পারে সেই জ্ঞান ছিল স্যার, হ্যাঁ, এই জন্য স্যার বলছি। না এটা বলছেন ঠিক আছে, আপনার কথা, আপনাদের কথা একদম ফেলিয়ে দিচ্ছি এমনটা কিন্তু না, আপনার কথা ফেলে দিচ্ছি না, বাট বলছি যে আপনার বুঝতে হবে বিষয়টা, আপনি বুঝেন আগে, আপনার কিন্তু বুঝতে হবে, বুঝে না হইলে আপনি কিন্তু লিখতে পারবেন না। হুম আপনার কি করতে হবে, আপনার ওই বিষয়টাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে, যে আপনার কোন জায়গা থেকে আপনি মানে কালপাবল হোমিসাইড সব মানে হত্যাই আপনার ধরেন নরহত্যা, কিন্তু আপনার সব মার্ডার তো আর নরহত্যা না। মার্ডারটা হচ্ছে নরহত্যার একটু মানে তীব্র আকারটা হচ্ছে খুনের পর্যায়ে পড়বে। তা আমরা, আপনি খুনেরটা আগে বুঝেন, আগে খুনেরটা আপনি কালপাবল হোমিসাইডটা আগে বুঝেন, তারপরে খুনেরটা বুঝেন। কালপাবল হোমিসাইডে আপনার কি বলছে সেটা আগে দেখেন, বলেন আপনি কি বলছে? অভিপ্রায় এবং নলেজ থাকতে হবে। বলছে আপনার অভিপ্রায় থাকতে হবে, আঘাতের যে তীব্রতা তার উপরে আপনার একটা অভিপ্রায়, মানে আঘাত করার একটা অভিপ্রায় থাকতে হবে, আর হচ্ছে মেইন কথা হচ্ছে তার মারার একটা অভিপ্রায় থাকতে হবে। আর তৃতীয়টা বলছে যে আপনার নলেজ থাকতে হবে, যে এই মারার ফলে উনি মারা যাইতে পারেন, এই ধরনের একটা নলেজও থাকতে হবে। এই তিনটেই বলছে আপনার কালপাবল হোমিসাইড। আর মার্ডারের বিষয়টা বলছে আপনার যে দাঁড়ান, এটা তো মার্ডারের ব্যতিক্রম, আমরা বলবো হচ্ছে খুন। হুম খুনটা পড়বো, তাহলে আপনি দেখেন এখানে বলছে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, কি বলছে এখানে বলছে আপনার অভিপ্রায় থাকতে হবে, এখানে আপনার অভিপ্রায় থাকতে হবে, অর্থাৎ কি আপনি একজনের মারবেন, তা মারার আপনার তো অভিপ্রায় থাকতে হবে, থাকতে হবে না? আপনি যখন একজন ব্যক্তিকে মারবেন, যে কাজের ফলে মৃত্যু হতে পারে, মৃত্যু ঘটানোর সেই অভিপ্রায় তো থাকতে হবে আপনার। দ্বিতীয় ক্লাসটা এসে কি বলছে,
মৃত্যু ঘটানো আঘাতের অভিপ্রায়। ওখানেও বলছে মৃত্যু ঘটানো আঘাতের অভিপ্রায়, এখানেও বলছে মৃত্যু ঘটানো আঘাতের অভিপ্রায়, ওখানেও বলছে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, এখানেও বলছে মৃত্যু ঘটানোর অভিপ্রায়। এই দুইটা ঠিক আছে, আপনার সমস্যা নেই, এই দুইটা তো থাকতে হবে, এই দুইটা থাকতে হবে, আপনার তিনটেই থাকতে হবে। আপনার কালপাবল হোমিসাইডের তিনটা ধারাই থাকতে হবে। এখানে চার নম্বরে একটা বাড়তি ক্লজ দিছে, ঠিক আছে, স্বাভাবিকভাবে মৃত্যু ঘটানোর মতো আঘাত 3 নম্বর, আর 4 নম্বরে বলছে প্রায় নিশ্চিত মৃত্যু সৃষ্টিকারী বিপজ্জনক কাজ। মানে আপনি মোটামুটি নিশ্চিত যে আপনি একজনকে গুলি করলে আপনি তো নিশ্চিত থাকেন যে সে মারা যাবে। আপনি যদি একজনকে একটা ধারালো অস্ত্র দিয়ে আপনি কোপ দেন, ঠিক আছে, আপনি যদি একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে আপনি তার শরীরে আঘাত করেন, সেক্ষেত্রে আপনি তো বুঝতে পারতেছেন সে মারা যাবে। এখন লাঠি দিয়ে আঘাত করলে আপনি তাতেও বুঝতে পারেন মারা যাইতে পারে, কিন্তু সেখানে আপনি মারা নাও যাইতে পারে। কিন্তু কোপ দিলে তো আপনি শিওর যে মারা যাবে। আপনি যেভাবে আপনার কোপের তীব্রতার উপরে তো আপনি নির্ভর করতে পারবেন যে সে মারা যাবে। স্যার এক কথায় স্যার মার্ডার হইতে গেলে আপনার আঘাতের তীব্রতা বেশি থাকতে হবে, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই বলছে আপনার, যে হচ্ছে যে কাজের ফলে মৃত্যু হতে পারে, মৃত্যু ঘটানোর অভিপ্রায়। বিষয়টা বুঝতে পারছেন যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়। এখন ঠিক আছে, কারণ একটা উপাদান বেশি থাকতে হবে যে হ্যাঁ আমার নিশ্চিত জেনে তো তাকে আঘাত করতে হবে যে হ্যাঁ তার এই আঘাতের কারণে তার মৃত্যু হবে নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাই আপনি আগে বুঝেন, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম? একটা পাইলাম হচ্ছে হচ্ছে গিয়ে নিশ্চিত মৃত্যু, এটা হচ্ছে গিয়ে নিশ্চিত হওয়া যায় না, তাই না স্যার? আর খুনের মধ্যে সে নিশ্চিত মৃত্যুটা হচ্ছে গিয়ে নিশ্চিত করা যায়। হ্যাঁ, খুনটা হচ্ছে নিশ্চিত মৃত্যু, এটা হচ্ছে গিয়া মানে হচ্ছে সঠিকভাবে বলা যায় না। আর হচ্ছে গিয়ে খুনের মধ্যে হচ্ছে গিয়ে নিশ্চিত মৃত্যু সঠিকভাবে হচ্ছে ধরা যায়। মৃত্যু ঘটানোর অভিপ্রায়, আপনি দেখেন যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়, ওনার মৃত্যু ঘটানোর অভিপ্রায়, ধরেন খকে হত্যা করার উদ্দেশ্যে তার প্রতি গুলি বর্ষণ করে, তাহলে সে যখন গুলি করছে, এখন ক্ষত মারা গেছে, তাহলে সেটা কি তার একটা অভিপ্রায় ছিল, খকেই তো মারার জন্য সে গুলি করছে। বিষয়টা বুঝতে পারছেন, তার অভিপ্রায় আছে, এটা কিন্তু খুন, এইটা খুন। আবার ধরেন দ্বিতীয়টা আপনি দেখেন, মৃত্যু ঘটানো আঘাতের অভিপ্রায়, ঠিক আছে, মৃত্যু ঘটানোর আঘাতের অভিপ্রায়, অর্থাৎ এমন দৈহিক আঘাত দেওয়ার অভিপ্রায় করা হয়ে থাকে যে আঘাতের ফলে মৃত্যু হতে পারে বলে জানে আসামি। আসামি জানে যে এই আঘাতের ফলে আমি যে আঘাতটা করব, সেই আঘাতটার ফলে তার মৃত্যু হবে, মানে এরকম একটা নিশ্চয়তা তার ভিতরে আছে। আর 3 নম্বরটা বলছে আপনার স্বাভাবিক মৃত্যু ঘটানোর আঘাত, অর্থাৎ আঘাত মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট স্বাভাবিক অবস্থায়। ধরেন ইচ্ছাকৃত ক্ষয়ের শরীরে একটি ধারালো অস্ত্রের কোপ দেয়, যা স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির মৃত্যুর জন্য যথেষ্ট, তা উনি তো জানেন, ঠিক আছে, মৃত্যু ঘটানোর জন্য এই আঘাতটাই যথেষ্ট, এই ধরনের আঘাত। আর 4র্থ নম্বরটা বলছে যে প্রায় নিশ্চিত মৃত্যু সৃষ্টিকারী বিপজ্জনক কাজ, ঠিক আছে, সে জানে আসন্ন বিপজ্জনক, যার কারণে খুব সম্ভবত মৃত্যু ঘটতে পারে কোনো অজুহাত ছাড়াই, এখানে কোনো অজুহাত ছাড়া সে মৃত্যু ঘটতে পারে এরকম শিওর সে, এরূপ কাজের ফলে কারো মৃত্যু হলে। ধরেন অজুহাত ছাড়া জনতার প্রতি গুলি ছড়লো, কোনো অজুহাত নাই তার, কিন্তু খালি খালি সে সাধারণ জনগণের উপরে গুলি করতে আছে, তখন এই জনতার একজন যদি মারা যায়, সেক্ষেত্রে কি হবে? খুনের দায় দায়ী হবে। এখানে হচ্ছে আপনার মেইনলি বোঝার বিষয় যে কাজের তীব্রতা কতটুকু। আপনি যখন কালপাবল হোমিসাইড পড়বেন, আমরা যখন এই দেখবো যে কখন মার্ডার কালপাবল হোমিসাইড হয় না, মানে মার্ডার হয় না, যখন কালপাবল হোমিসাইড মার্ডার হয় না, আপনি এর ভিতরে ব্যাখ্যা আছে আপনার, এই যে 4টে ক্লজ আছে, হ্যাঁ, এর আবার 5টা ব্যাখ্যাও আছে, আমরা 5টা ব্যাখ্যাও দেখব, ঠিক আছে, যে আসলে এই 5টা ব্যাখ্যা কি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কালপাবল হোমিসাইড হলো মানে আপনার জেনাস, আর মার্ডার হলো স্পিসিস, মানে প্রতিটি মার্ডারই কালপাবল হোমিসাইড, কিন্তু প্রতিটি কালপাবল হোমিসাইড কিন্তু মার্ডার নয়। আপনি পরীক্ষার খাতায় যদি এই লাইনটা লেখেন যে প্রতিটি কালপাবল হোমিসাইডই, আপনার প্রতিটি মার্ডারই হচ্ছে কালপাবল হোমিসাইড, আপনার মার্ডার হইতে হলে আগে কালপাবল হোমিসাইড হইতে হবে।
কিন্তু প্রতিটি কালপাবল হোমিসাইড কিন্তু মার্ডার না, মার্ডার ছাড়াও কালপাবল হোমিসাইড হইতে পারে। এখন খুনের যে এই 5টা ব্যতিক্রম, এইটা আপনি দেখেন যে খুনের 5টা ব্যতিক্রম আছে কিরকম, যে আপনার হঠাৎ ও গুরুতর প্রচারণা, মানে কি আপনার গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন। এখানে আপনি বিষয়টা বুঝেন, উত্তেজিত মানে উত্তেজনাটি অবশ্যই গুরুতর এবং আকস্মিক হতে হবে, হঠাৎ এবং গুরুতর প্ররোচনা। এখন এইখানে আপনার 3টে বিষয় দেখতে হবে। কি কি? একটা হচ্ছে আসামি নিজের কোনো দোষ বা উস্কানি ছাড়া অন্য পক্ষ থেকে এই উত্তেজনা আসতে হবে। নিজে যদি আসামি দোষ করে গিয়া নিজেই হঠাৎ করে গিয়ে রাগ হয়ে যায়, সেটা কিন্তু আপনার এই ব্যতিক্রমের আওতায় আসবে না। আপনি একটা জায়গায় হঠাৎ করে আপনি যদি নিজেই মানে উস্কানি ছড়ান এবং নিজেই দোষ তৈরি করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই হঠাৎ ও গুরুতর প্ররোচনার যে বিষয়টা, এটা কিন্তু আপনি ব্যতিক্রমের আওতায় আনতে পারবেন। আপনার ব্যতিক্রমের আওতায় আনতে হলে আপনার অন্য পক্ষ থেকে আসতে হবে। আপনার সাথে যার সাথে গেলাম, সে আপনাকে এমন কথা বলছে যাতে আপনি উত্তেজিত হয়ে গেছেন, তার কথা শুনে আপনি মানে হঠাৎ করে আপনি আপনার রাগ কন্ট্রোল করতে পারেননি, তখন তার মাথার উপরে আপনি লাঠি দিয়ে আঘাত করছেন, সে মারা গেছে। সেক্ষেত্রে এটা ব্যতিক্রমের আওতায় আসবে, এটা খুন হবে না। এটা হবে কি আপনার, তখন হবে কালপাবল হোমিসাইড। এখানে আরো একটা বিষয় আছে, এটি আইনের কোন নির্দেশ বা আইন প্রয়োগকারী কর্মকর্তার বৈধ দায়িত্ব পালনের কারণে হওয়া যাবে না। এই যে আপনি কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো জায়গায় আপনাকে নিয়ে বসে, সেইখানে সে যদি আপনাকে একটা উত্তেজনামূলক কথা বলে এবং তার এগেনস্টে আপনি তারে আঘাত করে আপনি মেরে ফেলবেন, এখানে আপনি ব্যতিক্রম আনতে পারবেন না যে আমি তো, এটা তো ব্যতিক্রমের আওতায় আসবে, কারণ আমি তো হঠাৎ উত্তেজিত হয়ে গেছি। কিন্তু এটা যখন আপনি দেখবেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এই বিষয়টাই করছে, মানে তাদের নির্দেশ বা আইন প্রয়োগকারী কোনো এই কর্মকর্তা আপনাকে এই বিষয়টা বসছে এবং তার সাথে আপনি এই ব্যবহারটা করতে পারবেন, তখন সেটা মার্ডার হবে, তখন আপনি এই ব্যতিক্রম আনতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? সাধারণ পাবলিকের সাথে যদি হয়, তারা যদি আপনাকে উত্তেজনামূলক কথা বলে, তারা আপনি যদি পিঠান দিয়ে মানে লাঠি দিয়ে আঘাত করে আপনি মেরে ফেলান, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যতিক্রমের আওতায় আসবে। তার হইতে হবে, এটা আপনার মানে হঠাৎ করে আপনার হবে না, আপনার উস্কানি ছাড়া আপনি নিজে উস্কানি যেতে পারবেন না। সে যদি উস্কানি দেয়, সেটা আপনি তখন ব্যতিক্রমের আওতায় আনতে পারবেন। আরেকটা বলছে আপনার যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, যেটা আমরা বলি প্রাইভেট ডিফেন্স, প্রয়োগ করার সময় হওয়া যাবে না। এখন এটা আপনি মানে উল্টোভাবে বুঝতে পারেন, এটা বাইলভাবে বোঝানোর জন্য আমি বলি, বৈধভাবে কেউ আত্মরক্ষার জন্য আপনাকে এমন একটা কথা বলছে যেটা আপনার কি হয়েছে, আপনি সেই কথার দরুন উস্কানি পেয়েছেন। এখন আপনি কি ধরেন আপনি ধরেন একজন ছিনতাইকারী, হ্যাঁ, একজন ধরেন এলাকার সন্ত্রাসী, উনি কি করছে, ওই ব্যক্তি তার ওই ব্যক্তি আপনাকে ধরেন আপনাকে অ্যাসল্ট করার জন্য আসছে বা আপনাকে মারতে আসছে, কিন্তু আপনি কি করছেন, আপনি ওই তার যে প্রাইভেট ডিফেন্সটা আপনি নিয়েছেন, আপনি তার ওই লাঠিটাকে ধরার জন্য আপনি ডিফেন্স নিয়েছেন, কিন্তু উনি তাতে আরো উত্তেজিত হয়ে গেছে এবং উত্তেজিত হয়ে আপনাকে আঘাত করে আপনাকে মাইরে ফেলাইছে। সেক্ষেত্রে উনি এই ব্যতিক্রমের আওতায় আসবে না, কারণ উনি তো এমনি খারাপ লোক। আপনি তো আত্মরক্ষার জন্য প্রোটেস্ট নিয়েছিলেন, কিন্তু আপনার সেই আত্মরক্ষাটাকে সে অপমান বা উস্কানি মনে করে আপনাকে মেরে ফেলছে। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে আপনি হঠাৎ এবং গুরুতর প্ররোচনার ক্ষেত্রে যদি আপনি এই 3টে বিষয় আপনার থাকতে হবে, যে এই 3টে বিষয় হইলে আপনি সেক্ষেত্রে এই 3টে বিষয়, এই যে 2টে বিষয় বললাম, এই বিষয়গুলো ছাড়া আপনি হঠাৎ ও গুরুতর প্ররোচনার ফলে আপনি যদি কাউকে আঘাত করেন, সেক্ষেত্রে আপনি এই খুনের ব্যতিক্রমের আওতায় আসবেন। ওকে, তারপর হচ্ছে আপনার আত্মরক্ষার অধিকার অর্থাৎ প্রয়োজনের তুলনায় আপনি অধিক বল প্রয়োগ করে ফেলেন। আপনি যদি আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে আপনি অতিরিক্ত বল প্রয়োগ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার কয়েকটা ব্যতিক্রম মনে রাখতে হবে, যে মনে খুনের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, আপনি আত্মরক্ষার জন্যই করছেন, কিন্তু আপনার মনে তাকে খুন করার কোনো অভিপ্রায় ছিল না। উদ্দেশ্য নিজেকে ও নিজের সম্পত্তি রক্ষা করা, আপনার উদ্দেশ্য ছিল কি আপনাকে বা আপনার সম্পত্তি রক্ষা করার।
রাগের মাথায় না, শত্রুতাবশত অতিরিক্ত বল প্রয়োগ করেননি। আপনি রাগের মাথায়ও না আর শত্রুতাবশত অতিরিক্ত বল প্রয়োগ করেননি। আপনি আত্মরক্ষা করতে গিয়ে ভুলবশত বা সীমার বাইরে চলে গেছেন। ঠিক আছে, এরকম ক্ষেত্রে আপনার ব্যতিক্রমের আওতায় কিন্তু এই শর্ত না মানলে কিন্তু ব্যতিক্রমের আওতায় আসবেন না। পুলিশ, আর এখানে বলছে যে আপনার পুলিশ বা আর্মি, আইন শৃঙ্খলা বাহিনী, হ্যাঁ, তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কি করছে? ন্যায়ের স্বার্থে, হ্যাঁ, ন্যায়ের স্বার্থে তারা কি করছে? আইনি সীমা পার করে ফেলেন এবং মৃত্যু ঘটে তার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী আপনার অতিরিক্ত ফোর্স করছে, যার কারণে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেখানে কারো মৃত্যু ঘটছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার শর্ত মনে রাখতে হবে যে অবশ্যই এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সরকারি কর্মচারী বা কর্মচারী সাহায্যকারী হইতে হবে। জনস্বার্থ ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। আর ব্যক্তিগত শত্রুতা ছিল না বা গোপন উদ্দেশ্য ছিল না খুন করার। তার ব্যক্তিগত কোনো শত্রুতাও ছিল না বা গোপন কোনো উদ্দেশ্য ছিল না। তিনি সরকারি কাজ করতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় পরায়ণতা ঠিক রাখার জন্য উনি অতিরিক্ত ফোর্স করে ফেলছে এবং সেজন্য খুন হয়ে গেছে। সেটা আপনার খুনের আওতায় আসবে না, সেটা ব্যতিক্রমের আওতায় আসবে। আর বলছে হঠাৎ মারামারি। ঠিক আছে, এটা আবার কেমন? যে পূর্ব পরিকল্পনা ছাড়া উত্তেজনাবশত কাউকে মেরে ফেলা, হঠাৎ, হঠাৎ উত্তেজনার মুখে। ঠিক আছে, হিট অফ প্যাশন মানে হঠাৎ উত্তেজনার মুখে। আকস্মিক মানে সাডেন, হ্যাঁ, সাডেনলি মানে আকস্মিক। আর অনুচিত বা অন্যায় সুবিধা মানে আনডিউ অ্যাডভান্টেজ দিতে পারবে না। এখানে অনুচিত বা অন্যায় সুবিধা দেওয়া যাবে না। অমানবিক আচরণ করতে পারবে না। এখন মারামারির ভিতরে অমানবিক আচরণ করলে সেটা তখন আপনি এই ব্যতিক্রমের আওতায় আসবেন না। বুঝছেন বিষয়টা? আপনি মারামারি করছেন, হঠাৎ করে মারামারি লাগছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনি অমানবিক আচরণ করছেন ওখানে, তাহলে আপনি এই সুবিধা পাবেন না, ব্যতিক্রমের সুবিধা পাবেন না। আপনি অনুচিত বা অন্যায় সুবিধা নিছেন, আপনি হঠাৎ মারামারি লাগছে ঠিক আছে, কিন্তু আপনি অন্যায় সুবিধা নিছেন, তাহলে সুবিধা পাবেন না। তাহলে আপনার হঠাৎ মারামারি, এই সাডেন ফাইট, এটা মনে রাখবেন যে পূর্ব পরিকল্পনা ছাড়া হইতে হবে। আরেকটা বলছে যে সম্মতি, অর্থাৎ 18 বছরের প্লাস বয়সী ব্যক্তির নিজের মৃত্যু ঝুঁকির সম্মতি। 18 বছরের উপরের যদি কোনো ব্যক্তি নিজের মৃত্যুবরণ করতে রাজি হন এবং অন্য কেউ তার সম্মতিতে তার মৃত্যু ঘটায়, তবে সেটি খুন, মার্ডার হবে না, সেটি মার্ডার খুন হবে না যদি নিজে সম্মতি দেয়। এখন কোন ক্ষেত্রে সেটি হবে? তখন কালপাবল হোমিসাইড। এখন এখানে আপনি বিষয়টা মনে রাখেন, ব্যক্তির বয়স হইতে হবে 18 প্লাস হইতে হবে। তারপর হলো স্বেচ্ছা এবং সুস্থ মস্তিষ্কে আপনাকে এই নিজের মৃত্যুর জন্য সম্মতি দিছে। ঠিক আছে, স্বেচ্ছা এবং সুস্থ মস্তিষ্কে। নিজের গোপন বা ক্ষতিকর উদ্দেশ্য থাকা যাবে না। এটাকে আপনার কিন্তু যে মারছে তার কিন্তু গোপন কোনো বা তার ওই ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্য থাকা যাবে না। কেবল মৃত্যু ব্যক্তির অনুরোধ, ওই যে যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির অনুরোধ ছিল যে আমাকে তুমি মেরে ফেলো। হ্যাঁ, ধরেন আপনি একজন অসুস্থ ব্যক্তি, সে বলতেছে তার এমন শরীরে জ্বালা পোড়া যে সে বলতেছে যে আমার তুমি বিষ দিয়ে মাইরা ফেলো, আমি এটা সহ্য করতে পারতেছি না। সেক্ষেত্রে আপনি যদি তার উপরে আপনার কোনো কিনে থাকে, কোনো গোপন বা ক্ষতিকর উদ্দেশ্য না থাকে, বা কেবল শুধু ওই ব্যক্তির অনুরোধ রক্ষার জন্য আপনি তাকে বিষ দিয়ে মাইরা ফেলেন, সেক্ষেত্রে বলছে এটা মার্ডার না, এটা তখন হবে কালপাবল হোমিসাইড। বিষয়টা কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। তাহলে আপনি কালপাবল হোমিসাইড মানে এই যে খুনের 5টা ব্যতিক্রম আছে, এই 5টা ব্যতিক্রম কিন্তু আপনার মনে রাখতে হবে। এটা কিন্তু আপনার পরীক্ষার খাতায় লিখতে হবে। একটা হচ্ছে হঠাৎ ও গুরুতর প্ররোচনা, তারপর হচ্ছে আত্মরক্ষার অধিকার অতিক্রম, সরকারি কর্মচারীর ক্ষমতা লঙ্ঘন, হঠাৎ মারামারি, আর একটা হচ্ছে সম্মতি। এই 5টা হচ্ছে আপনার খুনের পর্যায়, আপনার খুনের ব্যতিক্রম হিসেবে আসবে। তাহলে আমরা কালপাবল হোমিসাইড এবং খুন আমরা কি মোটামুটি বুঝতে পারতেছি? না বুঝলে বলবেন, আমরা আরো লাগলে এখানে সময় দিব, কারণ আমাদের পরবর্তী ধারার থেকে এইটা আমাদের গুরুত্বপূর্ণ বেশি। এটি আপনার ভালো মতো বুঝতে হবে। তাহলে 300, আপনার 300, আমরা 299, 300 পড়লাম। 301টা আমাদের ওটা অতটা দরকার নেই, আমরা 302 দেখব। ঠিক আছে, আমরা কি করবো এখন? 302 দেখব।
302 বলছে আপনার খুনের সাজা। তাই খুনের সাজা তো আমরা মোটামুটি সবাই জানি, হ্যাঁ? খুনের সাজা কি বলেন? স্যার খুনের সাথে আমরা সবাই জানি ইনশাল্লাহ স্যার। আচ্ছা, তাহলে খুনের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস জরিমানা। ওকে, আমরা কি জানি যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। ওকে, তাহলে আপনার 303 তো জানি। 303 কি জানি বলেন? যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত লোক দ্বারা খুনের শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। একটা সেকশন আছে যেটা অবশ্যই আপনার এখানে শ্যাল বলা আছে, অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। কোন ব্যক্তি? যিনি যাবজ্জীবন কারাদণ্ডে পূর্বে দণ্ডিত লোক ছিলেন, ওনার দ্বারা যদি আবার খুন করা হয় তার শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড। আর 304 কি আমরা দেখছি? 304 আপনার হচ্ছে আপনার কালপাবল হোমিসাইডের আপনার পানিশমেন্ট। আমরা মার্ডারের পানিশমেন্ট পাইলাম 302-তে, আর 304 হচ্ছে কালপাবল হোমিসাইডের পানিশমেন্ট। এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে, প্রথম পার্ট হচ্ছে আপনার অভিপ্রায় বা উদ্দেশ্য থাকতে হবে, ঠিক আছে, ইন্টেনশন কজিং ডেথ। তাহলে কি হবে? যাবজ্জীবন অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ড 10 বছর পর্যন্ত, একই সাথে অর্থদণ্ড বা জরিমানা। আর দ্বিতীয় অংশ বলছে জ্ঞান সহ, অর্থাৎ ডান উইথ নলেজ। সরাসরি মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা উদ্দেশ্য ছিল না, সরাসরি মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা উদ্দেশ্য ছিল না, কিন্তু এখানে কি ছিল? নলেজ ছিল, ঠিক আছে, জ্ঞান ছিল, উইথ নলেজ। মৃত্যু ঘটতে পারে, তীব্রতা কম কিছুটা সাজার, একটু আইন তার প্রতি নরম হয়েছে। যে কোনো বর্ণনার 10 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। এই 304-এর 2-এর অংশে বলছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হবে যে কোনো বর্ণনার, ঠিক আছে। কেবল অর্থদণ্ড বা জরিমানা, এবং কেবল অর্থদণ্ড হইতে পারে, এবং বা জরিমানা বা ফাইন উভয়ই হইতে পারে। ওকে, জরিমানা মানে ফাইন উভয়ই হইতে পারে। ওকে, বুঝতে পারছেন? 304টা কিন্তু আমাদের স্লাইডে নাই। তাহলে 304-এর এ যেটা, সেইটা একটু দেখি আমরা। হ্যাঁ, 304-এর এ বলছে আপনার কি বলছে? যে আপনার নেগলিজেন্স, অবহেলার কারণে মৃত্যু। অবহেলার কারণে মৃত্যু হইলে আপনার 5 বছর হবে, অনধিক 5 বছর, বা জরিমানা বা উভয়, সশ্রম বা বিনাশ্রম হইতে পারে। আর 304-এর বি হচ্ছে আপনার বেপরোয়া যান চালানো বা আহরণের মাধ্যমে মৃত্যু ঘটানো। তাহলে কি হবে? র্যাশ ড্রাইভিং। এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 3 বছর, বা জরিমানা বা উভয়, সশ্রম বিনাশ্রম হইতে পারে। আর যদি আপনি 305 দেখেন, 305টা একটু মনে রাখেন। 305 হচ্ছে 18 বছরের নিম্ন বয়স্ক শিশু বা উন্মাদ, নির্বোধ, মাতাল, বিকারগ্রস্ত লোকের আত্মহত্যায় সহায়তাকরণ বা প্ররোচনা দান। সেক্ষেত্রে কি হবে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর এবং জরিমানা। তাহলে আমাদের আপনার 4 এবং 4-এর বি তো পাইলাম, 5 পাইলাম, ঠিক আছে। আমরা 6টা দেখি। 6টা হচ্ছে যে কোনো আত্মহত্যায় সহায়তা বা প্ররোচনা। একটা তো বললাম নিম্ন বয়স্ক 5-এ, ঠিক আছে, অপ্রাপ্ত বয়স্ক, উন্মাদ, মাতাল এদেরকে। আর 6তে হচ্ছে আপনার যে কোনো আত্মহত্যায় সহায়তাকরণ বা প্ররোচনা, এটা বলছে অনধিক 10 বছর এবং জরিমানা। 299-তে কালপাবল হোমিসাইড, 300 দ্বারা হচ্ছে আপনার মার্ডারের 4টে উপাদান, 5টা ব্যতিক্রম আমরা পড়লাম। তারপর হচ্ছে আর তারপর 301-এ হচ্ছে আপনার যে লোকের মৃত্যু ঘটানোর অভিপ্রায় ছিল সে লোক ভিন্ন অপর কোন লোককে যদি আপনি মৃত্যু ঘটান, সেটা শাস্তিযোগ্য নরহত্যা সংগঠন হবে, এবং সেই ক্ষেত্রে শাস্তিটা আপনার কি হবে? সেই লোকের মৃত্যু ঘটানোর ইচ্ছে ছিল, যে লোকের আপনার মৃত্যু ঘটানোর ইচ্ছে ছিল, ওই লোকের বা মানে যার ফলে মৃত্যু ঘটতে পারে বলে সে জানতো, ওই লোকের তো মৃত্যু ঘটতে পারে সে জানতো, কিন্তু ভুলবশত অন্য একজনের মৃত্যু ঘটছে, তাহলে বলছে ওই লোকের মৃত্যু ঘটালে যে শাস্তি হইতো ওই শাস্তি তার হবে। এটা বলছে 301-এ। আর 302-তে বলছে আপনার খুনের সাজা যেটা, হ্যাঁ, যে ব্যক্তি খুন করে খুনের সাজা যেটা আপনার 300 ধারার সাজা হচ্ছে
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা তদুপরি অর্থদণ্ড। ঠিক আছে। আর 303 বলছে আপনার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত লোক দ্বারা খুনের শাস্তি হচ্ছে কি অবশ্যই মৃত্যুদণ্ড। আর 304 বলছে আপনার, যেটা 304 দুইটা পার্ট আছে, ওটা তো আমরা দেখলাম যে প্রথম পার্টটা হচ্ছে আপনার ইন্টেনশন এবং আপনার থাকতে হবে। ঠিক আছে, আপনার কি থাকতে হবে, ইন্টেনশন এবং কি থাকতে হবে বলেন তো? ইন্টেনশন কজিং ডেথ, অভিপ্রায় থাকতে হবে, সেক্ষেত্রে হবে যাবজ্জীবন বা যে কোনো বর্ণনা কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত একই সাথে অর্থদণ্ড বা জরিমানা। আর আপনার স্লাইড দেখা যাচ্ছে না? স্যার এখন দেখা যাচ্ছে, কিন্তু স্যার এতক্ষণ এক জায়গায় স্থির হয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনার এই 304 2 অংশে বলছে জ্ঞান সহ, মানে ডান উইথ নলেজ, সরাসরি মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা উদ্দেশ্য ছিল না কিন্তু জ্ঞান ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে বলছে উইদাউট এনি ইন্টেনশন, মানে কোনো অভিপ্রায় ছিল না, সেক্ষেত্রে কি বলছে, সেক্ষেত্রে আপনার শাস্তিটা একটু কম হবে, অর্থাৎ যে কোনো বর্ণনার 10 বছরের কারাদণ্ড হবে বা আপনার কেবল অর্থদণ্ড হইতে পারে বা জরিমানা করতে পারে অথবা উভয়ই করতে পারে। এটা হচ্ছে 304। তাহলে 304 আমরা দেখলাম। 304 বলছে যে আপনার অবহেলার কারণে, নেগলিজেন্সের কারণে যদি আপনি মৃত্যু ঘটান সেক্ষেত্রে 5 বছর, আর আপনার যদি বেপরোয়া যান চালানো মানে আপনার রাশ ড্রাইভিং এর কারণে যদি আপনি কাউকে হত্যা করেন সেক্ষেত্রে 3 বছর। এই হচ্ছে আমাদের 304 খ। আর 304 ক গেল হচ্ছে অবহেলার কারণে মৃত্যু, আর 304 খ হচ্ছে বেপরোয়া যান চালন। 304 কিন্তু দুইটা পার্ট, আবার 304 ক খ আলাদা, অর্থাৎ মোট 4টে পার্ট কিন্তু 304। এটা মনে রাখবেন। আর 305 বলছে আপনার 18 বছরের নিম্নবয়স্ক শিশু বা উন্মাদ, নির্বোধ, মাতাল, যারাই বিকারগ্রস্ত লোকের আত্মহত্যায় সহায়তা, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অনধিক 10 বছর এবং জরিমানা। আর যদি আপনি এমনি সাধারণ মানুষকে আত্মহত্যার প্ররোচনায় সহায়তা করেন সেক্ষেত্রে আপনার অনধিক 10 বছর এবং জরিমানা, যা সশ্রম বা বিনাশ্রম হইতে পারে। এইটা বলছে আপনার 306-তে। তাহলে আমরা দেখবো 307। 307-এ কি আছে? অ্যাটেম্প্ট টু মার্ডার। অ্যাটেম্প্ট টু মার্ডার আছে না, অর্থাৎ অ্যাটেম্প্ট টু মার্ডার আমরা কি পাই, মার্ডারের প্রস্তুতি, মার্ডারের আপনার মার্ডারের চেষ্টা বা খুনের চেষ্টা। হ্যাঁ, অ্যাটেম্প্ট টু মার্ডার মানে খুনের চেষ্টা। সেক্ষেত্রে বলছে আপনার এখানে একটু বিষয় আছে, একটা হচ্ছে যে কোনো আত্মহত্যার সহায়তা বা প্ররোচনা, সরি খুনের চেষ্টা করলে আপনার, যদি আপনি কাউকে খুনের চেষ্টা করেন সেক্ষেত্রে হচ্ছে অনধিক 10 বছর এবং জরিমানা বা সশ্রম বা বিনাশ্রম হইতে পারে। আর এখানে বলছে তবে যদি উক্ত কার্যের কোনো ব্যক্তিকে আঘাত করা হয়, খুনের চেষ্টা করছেন তখন হবে অনধিক 10 বছর। যখন আপনি আঘাত করবেন, হ্যাঁ, খুনের চেষ্টার ক্ষেত্রে যখন আপনি আঘাত করা হইলে তখন হবে যাবজ্জীবন বা অনধিক 10 বছর এবং জরিমানা। আর যখন আপনার কোনো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির দ্বারা উদ্যোগ গ্রহণ করা হয়, খুনের উদ্যোগ, হ্যাঁ, কোনো যাবজ্জীবন ব্যক্তি, যে যাবজ্জীবন দণ্ডিত ছিল যে ব্যক্তি, এই ব্যক্তির দ্বারা যদি কোনো পরবর্তীতে আবার কোনো খুনের উদ্যোগ গ্রহণ করলে এবং উক্ত কার্যের সাহায্যে কোনো ব্যক্তিকে আঘাত করলে, ওই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি ওনাকে আঘাত করে খুনের উদ্দেশ্যে সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হইতে পারে। এটা হচ্ছে 307-এ। আর 308-এ বলছে কি আপনার অ্যাটেম্প্ট টু কালপাবল হোমিসাইড, এক্ষেত্রে অনধিক 7 বছর বা জরিমানা বা উভয়, সশ্রম বা বিনাশ্রম। 308-এ অ্যাটেম্প্ট টু কালপাবল হোমিসাইড এর সাজা কি অনধিক 7 বছর, কিন্তু কালপাবল হোমিসাইডের উদ্যোগ গ্রহণ করলে আপনার অ্যাটেম্প্ট করলে সেটার সাজা হচ্ছে 7 বছর, জরিমানা বা উভয়, সশ্রম বা বিনাশ্রম। আর 309-তে বলছে আপনার আত্মহত্যার চেষ্টা করলে, ঠিক আছে, আত্মহত্যার যদি কোনো ব্যক্তি চেষ্টা করে সেক্ষেত্রে হচ্ছে 1 বছর আপনার বিনাশ্রম বা জরিমানা উভয়। ঠিক আছে, তাহলে আমরা 309 পর্যন্ত দেখলাম। ঠিক আছে, 10 থেকে আপনারা 18 পর্যন্ত একটু দেখে নিবেন বাসায়। আমরা তাহলে আমাদের কি, আমরা এক নজরে যে ধারাগুলো দেখলাম আমরা কি মনে রাখতে পারবো না? 300 থেকে 309, ওই 299 থেকে 309। ভাই একটু কথা বলেন, পারা যাবে? 299 থেকে 309।
ইনশাল্লাহ পারা যাবে স্যার। তাহলে আপনার লিখিত উত্তর লেখার আপনি এই যে এই মার্ডার সেকশন থেকে, মানে আপনার এই যে মানব মানবদেহের বিরুদ্ধে অপরাধ, এইখান থেকে আপনার এই যে খুন বা কালপাবল হোমিসাইডের এই চ্যাপ্টার থেকে আপনি যদি উত্তর লেখেন সেক্ষেত্রে সংজ্ঞা দিবেন, অপরিহার্য উপাদানগুলা লিখবেন, ঠিক আছে। মানসিক উপাদান যদি ব্যাখ্যা থাকে সেগুলো আপনি মানসিকভাবে যদি আপনি উপাদান দিতে পারেন সেগুলো দিবেন। 299 ও 300 সেকশনের কালপাবল হোমিসাইড এবং মার্ডারের পার্থক্য দেখান লাগবে। প্রযোজ্য হলে ব্যতিক্রম আলোচনা করতে হবে, যদি আপনার ব্যতিক্রমগুলো একটু দেখতে হবে, সাজাগুলো দেখতে হবে, প্রাসঙ্গিক মামলার নীতি, আপনি যদি কোনো কেস রেফারেন্স গুলো একটু দেখবেন নোট থেকে, আর উপসংহার দিবেন। এই মোটামুটি এই বিষয়গুলোর উপরে আপনার কিন্তু একটা ভালো নলেজ রাখতে হবে, কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরীক্ষায় আসার মতো। তাহলে আমরা এখন আমাদের ডেভেলপমেন্ট পার্টে যাই, ঠিক আছে। আমরা দেখবো এখন আঘাত, ঠিক আছে। আমরা এখন পড়বো কি আঘাতের চ্যাপ্টার। আঘাত আমাদের প্রথম টপিক কিন্তু শেষ। এখন আমরা প্রথম টপিক থেকে আমরা 299 থেকে 309 পর্যন্ত পড়লাম। আপনি 310 থেকে ঠগ আছে এবং ওইখান থেকে আপনি 318 পর্যন্ত যে যে সেকশন গুলো আছে একবার একটু দেখে নিবেন, একবার দেখলেই হবে ওইটা। তাহলে আঘাত, স্বাধীনতা ও বল প্রয়োগ সংক্রান্ত অপরাধ আমরা দেখব কোথা থেকে, 319 থেকে আমরা 348 পর্যন্ত পাবো, হ্যাঁ, যদি আপনার বল প্রয়োগ পর্যন্ত দেখতে যাই, ঠিক আছে। আর শুধু আঘাতের বিষয়টা আমরা দেখব 38 পর্যন্ত, হার্ট, গিরবিয়াস হার্ট, এই বিষয়গুলো আমরা দেখব। চলেন দেখি। তা এখানে যে বিষয়টা বলছে আপনার 319-এর যে বিষয়টা বলছে আপনি একটু দেখেন যে এখানে কি বলছে। এখানে বলছে হার্ট মানে আপনার কি আঘাত। আঘাত কি, আপনি কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা বৈকল্য ঘটায় তাহলে সেই ব্যক্তি আঘাত করেছে বলে বিবেচিত হবে। তাহলে হার্টের সংজ্ঞা আমরা কি বুঝি, শারীরিক অক্ষতির এই তিনটি রূপরেখা একটি ঘটলেই তা হার্ট হিসেবে গণ্য হবে। কি কি, একটা হচ্ছে বডিলি পেইন, আরেকটা হচ্ছে আপনার ডিসিজ, আর একটা হচ্ছে ইনফার্মিটি। তাহলে আমরা হার্টের সংজ্ঞাটা তো বুঝতে পারতেছি যে হার্ট কি, যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দ্বারা যদি দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা বৈকল্য ঘটায়, হ্যাঁ, দুর্বলতা বা অক্ষমতা, ঠিক আছে, এটা ঘটায়, তাহলে সেই ব্যক্তি আঘাত করেছে বলে বিবেচিত হবে। তাহলে আমরা হার্টটা কি বুঝতে পারতেছি যে হার্ট কি, স্যার বুঝতে পারছি স্যার। তাহলে আমরা এখন দেখবো যে গিরবিয়াস হার্টটা কি। আমাদের হার্ট পাইলাম কত, 319-এ পাইছি হার্ট, আর 320-এ আমরা পাবো গিরবিয়াস হার্ট। গিরবিয়াস হার্টের হচ্ছে 8টা শ্রেণী আছে, হ্যাঁ, এই 8টা শ্রেণীর আপনাকে মনে রাখতে হবে। আপনি এখান থেকে মিনিমাম 5 থেকে 6টা আপনার মুখস্থ রাখতে হবে। আপনার লেখার সময় কিন্তু লিখতে হবে, মিনিমাম যদি আপনি লেখেন তাও 6টা লিখতে হবে। 8টার ভিতরে, 8টার ভিতরে প্রথমটা বলছে আপনার ইমাসকুলেশন। হ্যাঁ, ইমাসকুলেশন মানে পুরুষত্বহীন ঘটানো। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির পুরুষত্বহীন ঘটায় সেক্ষেত্রে ওই ব্যক্তি গিরবিয়াস হার্ট করছে বলে গণ্য হবে। তারপরে দ্বিতীয়টা বলছে কি আপনার পার্মানেন্ট লস অফ সাইট, অর্থাৎ স্থায়ীভাবে দৃষ্টিশক্তি, হ্যাঁ, স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা, ঠিক আছে। পার্মানেন্ট লস অফ হেয়ারিং, অর্থাৎ আপনার স্থায়ীভাবে যে কোনো কানের শ্রুতি শক্তি নষ্ট করা। তাহলে আমরা একটা পাইলাম পুরুষত্বহীন, একটা পাইলাম আপনার যে কোনো চোখের চোখ, দ্বিতীয় পাইলাম যে কোনো কান। আপনি মনে রাখেন, 3টে মনে রাখেন, ঠিক আছে। 4 নম্বরটা হচ্ছে আপনার যে কোনো অঙ্গ বা গ্রন্থির, হ্যাঁ, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। আর 5 নম্বরটা হচ্ছে আপনার যে কোনো অঙ্গ বা গ্রন্থির শক্তি ধ্বংস করা বা স্থায়ী ক্ষতি সাধন করা। 6 নম্বরটা হচ্ছে আপনার মাথা মুখমণ্ডলের স্থায়ীভাবে বিকৃতি করা, মাথা বা মুখমণ্ডল যদি স্থায়ীভাবে বিকৃতি করে না। 7 নম্বরটা হচ্ছে কোনো অস্থি, হাড় বা দাঁত ভাঙ্গা বা গ্রন্থিচ্যুত করা। আর 8 নম্বরটা বলছে এমন আঘাত, জীবন বিপন্ন করে আঘাত
প্রাপ্ত ব্যক্তিকে 20 দিন পর্যন্ত প্রচন্ড দৈহিক যন্ত্রণা দেয় বা তাকে সাধারণ কাজ করতে অপারগ করে। এই 8টা বিষয় হচ্ছে আপনার গিরবিয়াস হার্ট। ওকে, এটা যদি আপনি বাস্তব উদাহরণ দেখেন, এই লাস্টের 8 নম্বরটা, যে কাউকে মারধরে পায়ের হাড় ভেঙে গেলে এবং সে 3 সপ্তাহ হাঁটতে না পারলে এটি বোন ক্যাটাগরির পাশাপাশি 20 দিন কাজে অক্ষমতার শর্তে গিরবিয়াস হার্ট হবে। তাহলে আমরা গিরবিয়াস হার্টের 8টা ক্যাটাগরি কিন্তু আমরা মনে রাখবো। আমরা কি বুঝতে পারতেছি? ইমাসকুলেশন, পার্মানেন্ট লস অফ সাইট, পার্মানেন্ট লস অফ হেয়ারিং, লস অফ লিম্ব অ্যান্ড জয়েন্ট, এইভাবে যে আমাদের টোটাল যে বিষয়গুলো আছে, হ্যাঁ, মাথা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা, ঠিক আছে, কোনো অঙ্গ বা গ্রন্থির শক্তি ধ্বংস করা বা স্থায়ী ক্ষতি সাধন করা, কোনো অস্থি বা হাড় বা দাঁত ভাঙ্গা, গ্রন্থিচ্যুত করা, আর যে আঘাত করার ফলে 20 দিন পর্যন্ত সে সাধারণ কাজ করতে অপারগ করে। এই 8টা বিষয় হচ্ছে আপনার গিরবিয়াস হার্ট। বুঝা যাচ্ছে ইয়া ভাই, মেহেদী হাসান ভাই? স্যার আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যে হার্টের এই 8টা বিষয় আমরা কিন্তু পাইলাম। তাহলে আপনি একটা বিষয় দেখেন, এখন 321-এ বলছে, আমরা 320 পড়লাম, 321-এ বলছে ইচ্ছাকৃত ভাবে আঘাত করলে। ইচ্ছাকৃত ভাবে আঘাত কি আপনি তো বুঝতে পারতেছেন যে ইচ্ছাকৃত ভাবে আঘাত করা। আর 322-এ বলছে ইচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত করা। একটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে আঘাত করা, আর একটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত করা। তো আমাদের এই দুইটা তো আমরা মোটামুটি আমাদের নলেজ থেকে আমরা বুঝতে পারি। তাহলে আমরা দেখি শাস্তির বিষয়টা। 323 থেকে হচ্ছে শাস্তির ধারা। একটা হচ্ছে সিম্পল হার্ট আর একটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট স্যার। হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে দুইটাই, হ্যাঁ, স্বেচ্ছায়। আর 323-এ আমরা কি পাবো? যে আপনার ইচ্ছাকৃত আঘাতের সাজা। ঠিক আছে, এই যে আপনি হার্টের সাজা পাবেন কোথায়? 323-এ। তাহলে এখানে বলা আছে আপনি যদি সাধারণ আঘাত করেন তাহলে আপনার অনধিক 1 বছর বা 1000 টাকা জরিমানা বা উভয় সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হইতে পারে। কোথায় পাবো? 323-এ। আর 324-এ বলছে আপনি যদি বিপজ্জনক অস্ত্রের সাহায্যে ইচ্ছাকৃত আঘাত করেন। 324-এ বলছে বিপজ্জনক অস্ত্রের সাহায্যে ইচ্ছাকৃত আঘাত করলে আপনার অনধিক 3 বছর বা জরিমানা বা উভয় হইতে পারে সাজা। 324-এ। আর 325-এ বলছে আপনি ইচ্ছাকৃত যদি গুরুতর আঘাত করেন। 323-এ বলছে আপনি ইচ্ছাকৃত সাধারণ আঘাত করলে আপনার সাজা কি? 1 বছর। আর আপনি যদি ইচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত করেন সেক্ষেত্রে আপনার অনধিক 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা বা উভয় হইতে পারে সশ্রম বা বিনাশ্রম। ওকে। আর 325-টা আমরা দেখলাম। 326-এ কি বলছে? ঠিক আছে, 324 এবং 26 হচ্ছে বিপজ্জনক অস্ত্র। 324-এ হচ্ছে আপনার বিপজ্জনক অস্ত্রের সাহায্যে ইচ্ছাকৃত আঘাত, এটা হচ্ছে 3 বছর। হ্যাঁ, 3 বছর কিন্তু 324-এ। আর 325-এ হচ্ছে ইচ্ছাকৃত গুরুতর আঘাত। ওটা কিন্তু এই 324 কিন্তু গুরুতর না, কিন্তু 326 হচ্ছে আপনি ইচ্ছাকৃত বিপজ্জনক অস্ত্র সহ গুরুতর আঘাত। আর ইচ্ছাকৃত বিপজ্জনক অস্ত্রের সাহায্যে ইচ্ছাকৃত আঘাত হচ্ছে 324। আর 326 হচ্ছে ইচ্ছাকৃত বিপজ্জনক অস্ত্র সহ গুরুতর আঘাত। আর 325 হচ্ছে স্বাভাবিক গুরুতর আঘাত। ওকে, তাহলে 326-এ হবে কি? 326-এ বলছে ইচ্ছাকৃত বিপজ্জনক অস্ত্র বা গুরুতর আঘাত করলে অস্ত্র দিয়ে সেক্ষেত্রে যাবজ্জীবন বা অনধিক 10 বছর এবং জরিমানা বা উভয় হইতে পারে। ঠিক আছে। আর 326-এর এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে, ঠিক আছে, করোসিভ করা হয়, সেক্ষেত্রে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং জরিমানা হইতে পারে। 326। ওকে, তাহলে আমরা এই যে 319 থেকে 326 আমাদের ভালো করে দেখতে হবে, কিন্তু নোট থেকে ভালোভাবে দেখবেন। আর 327 থেকে 338 এইটা একটু আপনারা নোট থেকে দেখবেন বা বাসায় বসে আপনাদের বিয়ার অ্যাক্ট থেকে একটু দেখবেন, হালকা একবার দেখবেন, তাতেই হবে। কারণ কি এখান থেকে আপনার বিভিন্ন সময় বিভিন্ন আনতে পারে, যে সম্পত্তি আদায়ের জন্য আপনার আঘাত করলে কি হবে, স্বীকারোক্তি আদায়ের জন্য আঘাত করলে কি হবে, সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার সময় আঘাত করলে কি হবে, বিষ প্রয়োগে আঘাত করলে কি হবে, এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধারা আছে, এগুলো আপনারা দেখবেন 327 থেকে 338। আমাদের এখন তৃতীয় যে টপিকটি আমরা চলে আসলাম,
ঠিক আছে, আমরা কিন্তু 2টা টপিক শেষ করলাম। এখন আমাদের তৃতীয় টপিক যেটা, সেটা হচ্ছে wrongful restraint। মানে কি বলেন তো? wrongful restraint মানে কি? অন্যায়ভাবে হ্যাঁ, প্রতিরোধ করা। স্যার অবৈধভাবে প্রতিরোধ করা স্যার হ্যাঁ, অবৈধ বাধা। wrongful restraint হচ্ছে অবৈধ বাধা। এটা পাবো কোথায়? আমাদের 339-এ। ঠিক আছে, wrongful restraint মানে অন্যায়ভাবে প্রতিরোধ বা অবৈধ বাধা। তো এখানে আমরা অন্যায়ভাবে প্রতিরোধটা আগে বুঝি, যে অন্যায়ভাবে প্রতিরোধটা আসলে কি। কাউকে স্বেচ্ছায় বাধা দেওয়া, যাতে সে যেদিকে যাওয়ার অধিকার রাখে সেদিকে সে অগ্রসর হতে না পারে। ঠিক আছে, সেটা হচ্ছে অন্যায়ভাবে বাধা। আপনি একটা লোক তার যাওয়ার একটা, মানে তার অফিসে যাওয়ার সময় আপনি যদি অন্যায়ভাবে তাকে বাধা দিয়ে রাখেন, তার তো যাওয়ার রাইটস আছে ওই রাস্তায়, কিন্তু আপনি তাকে বাধা দিয়ে রাখলেন, সেটা হচ্ছে অন্যায় ভাবে তাকে আপনি যাইতে দিচ্ছেন না, সেদিকে অগ্রসর হতে না দেওয়া। এটা হচ্ছে আপনার wrongful restraint। স্যার কোনো একদিকে যেতে স্যার বাধা দেওয়া, সেটাকে আপনি wrongful restraint বলে। একদিকে না, এখন আইনগতভাবে আপনি রাস্তায় কাজ চলে সেদিকে যাইতে বাধা দিবে আপনাকে, সেটা তো আপনার wrongful restraint না। wrongful restraint হচ্ছে আপনার অধিকার আছে যাওয়ার, এখন কাজ চলে সেখানে তো আর আপনার যাওয়ার অধিকার নাই। ঠিক আছে, ওখানে তো কাজ চলে, ওখানে আপনি গেলে অ্যাক্সিডেন্ট হইতে পারেন। বিষয়টা বুঝতে পারছেন? এই যে আপনার পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে যে রাস্তায় বাধা দিছে, এটা আপনার wrongful restraint না কিন্তু। হ্যাঁ, কারণ এখানে রাস্তায় কাজ চলে, কিন্তু আপনার যদি আপনার ধরেন অফিস ওইখানে, আপনি এখান দিয়ে যাবেন, তখন যদি আপনাকে কেউ বাধা সৃষ্টি করে, সেটি আপনার wrongful অন্যায়ভাবে প্রতিরোধ হবে তখন। এখানে আপনি বিয়ার অ্যাক্টের ভাষা যদি দেখেন, ভলান্টারিলি obstructing a person so that the cannot proceed in a direction in which he has a right to proceed। অর্থাৎ কাউকে স্বেচ্ছায় বাধা দেওয়া, যাতে সে সেদিকে যাওয়ার অধিকার রাখে, সেদিকে অগ্রসর হতে না পারে, যাতে আপনি সে ওই দিকটা যাইতে না পারে, সেই দিকের জন্য আপনি বাধা দিয়ে রাখছেন, সেটা হচ্ছে আপনার অন্যায়ভাবে প্রতিরোধ করা। ঠিক আছে, এখন একটা রাস্তায় কাজ চলে, সেখানে আংশিক প্রতিরোধ করছে, আপনি তো বিকল্প পথ দিয়ে আপনি যেতে পারবেন, সেদিক দিয়ে আপনাকে বাধা দিলে সেটা হবে আপনার অন্যায়ভাবে বাধা। কিন্তু ওইখান দিয়ে যদি কাজ চলার ধরুন আপনার ওইখানটা বাধা দেয়, সেটা কিন্তু আপনার অন্যায়ভাবে বাধা হবে না। বিষয়টা বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার, আমি স্যার প্রিলির সময় স্যার ওইভাবে মনে রাখছিলাম যে একদিকে বাধা স্যার wrongful restraint, আর ওই যে 4 দেয়ালের ভিতরে আটকা, সেটা হচ্ছে wrongful কনফাইনমেন্ট। রাইট, রাইট। আর এই wrongful restraint-এর আপনার শাস্তি আছে কোথায়? 341 ধারায়। 339 হচ্ছে সংজ্ঞা, 341 ধারায় হচ্ছে শাস্তি। এর শাস্তি কি? 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা, অনধিক 500 টাকা বা উভয় জরিমানা হইতে পারে। ঠিক আছে, wrongful restraint-এর ক্ষেত্রে এটা শাস্তি কিন্তু 341-এ। হ্যাঁ, 339 থেকে 341, কারণ 340 হচ্ছে আপনার wrongful confinement-এর আপনার সংজ্ঞা। wrongful confinement-টা কি আমরা দেখি। ঠিক আছে, অন্যায়ভাবে অবরুদ্ধ করা, মানে আপনি 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ ভাবে আটকাই রাখা। wrongful restraint প্লাস সীমাবদ্ধ এলাকার মধ্যে সম্পূর্ণ চলাচল বন্ধ, এই দুইটা মিলে হচ্ছে wrongful confinement। এর উদাহরণ, কাউকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা, তাকে আপনার তার দিকে তো যেতে দিচ্ছেনই না, প্লাস তাকে আটকাই রাখতেছেন, রাস্তায় না, তাকে একটা বদ্ধ জায়গায় আটকাই রাখতেছেন। ওকে, কোনো দিকেই বের হতে পারছে না, তাহলে হবে কি? সেটা হবে রেস্টেইন। আর রাস্তায় আপনাকে একজনে বাধা দিলে সেটা আপনি অন্য পথ ব্যবহার করতে পারেন, কিন্তু ঘরের ভিতরে যখন আপনাকে তালাবদ্ধ করছে, আপনি কি বের হইতে পারবেন? তাহলে এটা হচ্ছে আপনার wrongful confinement। তো wrongful confinement-এর সাজা হচ্ছে আপনার 342 নম্বরে। তো আমরা একটা পেলাম 339-এরটা 41-এ, 40-এরটা হচ্ছে 42-এ। তাহলে wrongful confinement-এর সাজাটা কি? wrongful confinement-এর ক্ষেত্রে বলছে 1 বছর, ওইখানে বলছে 1 মাস। ওটা হচ্ছে আপনি বাধা দিয়েছেন আপনাকে অন্যায়ভাবে, তার জন্য আপনার 1 মাস বিনাশ্রম কারাদণ্ড। আর আপনার wrongful confinement-এর ক্ষেত্রে আপনার বলছে 1 বছর সশ্রম বা বিনাশ্রম হইতে পারে, সশ্রম বা বিনাশ্রম। আর ওইটা হচ্ছে বিনাশ্রম, কিন্তু 1 মাসটা। আর এটা হচ্ছে সশ্রম বা বিনাশ্রম হইতে পারে, সাথে আপনার 1000 টাকা, অনধিক 1000 টাকা জরিমানা হবে বা উভয়। ওইখানে বলছে 500 টাকা, এখানে বলছে 1000 টাকা, ওইখানে বলছে 1 মাস, এখানে বলছে 1 বছর, ওইখানে বলছে বিনাশ্রম, এখানে বলছে সশ্রম বা বিনাশ্রম। ওকে, একটা হচ্ছে 339-এ, একটা হচ্ছে 41-এ। 339-এরটার শাস্তি হচ্ছে 41-এ, 340-এরটার শাস্তি হচ্ছে 342-এ। তাহলে এইভাবে মনে রাখলে আপনি মনে রাখতে পারবেন। ওকে।
তাহলে আমরা এই যে সাদার পার্থক্যটা তো আমরা দেখলাম, হ্যাঁ, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। 39 41 আর 40 হচ্ছে 42। আর 343, মনে থাকবে ইনশাআল্লাহ স্যার, পরীক্ষার হ্যাঁ, কাছে স্যার আর মনে থাকবে ইনশাআল্লাহ, আর মনে না রাখার তো কোনো উপায় নেই। আর 343 এর ক্ষেত্রে বলছে আপনার 343 এর ক্ষেত্রে বলছে কি আপনার 343 বলছে আপনার 3 দিন বা 3 দিন যদি আপনি কাউকে আটকাই রাখেন, হ্যাঁ, 3 দিন যদি রংপুর কনফাইনমেন্টের ভিতরে আটকাই রাখেন, সেক্ষেত্রে শাস্তি হবে 2 বছর। 3 দিনের কম রাখলে 1 বছর, 3 দিনের বেশি রাখলে 3 দিন বা তার বেশি রাখলে আপনার হবে কত? 2 বছর। ঠিক আছে, 2 বছর আপনার সশ্রম বা বিনাশ্রম এবং জরিমানা এবং উভয়। 2 বছর হবে স্যার, আর 10 দিন প্লাস হলে স্যার 3 বছর স্যার। আর 10 দিন প্লাস হলে 344 বলছে 10 আপনার 3 বছর, হ্যাঁ। তাহলে এই বিষয়টা কিন্তু আপনি যদি সিরিয়াল ভাবে পড়েন আপনার কিন্তু মনে থাকবে। ওকে, তাহলে আমরা আরেকটা টপিকে চলে যাই। আমাদের আজকের আরেকটা টপিক হচ্ছে আপনার কি বলেন তো, বল প্রয়োগ, ফোর্স করা। আমরা ফোর্স করা, আরেকটা হচ্ছে অ্যাসল্ট মানে আক্রমণ করা। তাহলে ফোর্সটা কি? কোনো অপরাধ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা বস্তুর গতি সঞ্চার, পরিবর্তন বা স্তব্ধ করলে তাকে বলা হয় বল প্রয়োগ করছে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এটা হতে পারে নিজের শারীরিক শক্তি ব্যবহার করে ফোর্স করা যায়। ঠিক আছে, আর হচ্ছে বস্তুর মাধ্যমে, অর্থাৎ আপনি পাথর দিয়ে বা লাঠি দিয়ে তার করছেন, তার উপরে বল প্রয়োগ করছেন পাথর বা লাঠি দিয়া। ঠিক আছে, এটা হচ্ছে বস্তুর মাধ্যমে। আর একটা হচ্ছে নিজের শারীরিক শক্তি দিয়ে, আপনি শারীরিক শক্তি দ্বারা তার সাথে ফোর্স করছেন। আরেকটা হচ্ছে প্রাণী দ্বারা, যেমন আপনি কুকুর দিয়ে তাকে ফোর্স করছেন। ঠিক আছে, এই 3টে বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে নিজের শারীরিক শক্তি ব্যবহার করে, একটা হচ্ছে বস্তুর মাধ্যমে পাথর বা লাঠি দ্বারা আঘাত করে, আর একটা হচ্ছে আপনার কোন প্রাণীর মাধ্যমে। তাহলে আমরা 349টা কি বুঝতে পারতেছি যে কোনো অপরাধ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা বস্তুর গতি সঞ্চার, পরিবর্তন বা স্তব্ধ করলে তাকে বল প্রয়োগ বলে। ওকে, বুঝতে পারছি স্যার। আর 350 বলছে কি ক্রিমিনাল ফোর্স, অর্থাৎ সম্মতি ছাড়া ইচ্ছাকৃত বল প্রয়োগ। ওই ফোর্সটাই সম্মতি ছাড়া, হ্যাঁ। আর 351টা আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে আপনি একটা বাস্তব উদাহরণ দেখেন, এই যে ক্ষতি, সরি অ্যাসল্ট। আপনি 351 নম্বর দেখেন যে অ্যাসল্টটা কি। আসলে অ্যাসল্টটা বলছে যা দেখে অন্য কোনো ব্যক্তির মনে হয় আপনার কোনো ব্যক্তি এমন ভাবে অঙ্গভঙ্গি বা প্রস্তুতি নেয়, কোনো মানে অ্যাসল্টটা হচ্ছে কোনো ব্যক্তি এমন ভাবে অঙ্গভঙ্গি করে, আপনার ধরেন আমরা অনেক সময় ভেংসি দেয় না, ভেংসি দেয় অথবা অঙ্গভঙ্গি করে, হাত দিয়ে একটু দেয়, অঙ্গভঙ্গি দেয় যেটারে বলি আমরা। আর হ্যাঁ, অথবা প্রস্তুতি নেয় তাকে আঘাত করার। ঠিক আছে, যা দেখে অন্য কোনো ব্যক্তি মনে ভয় অনুভূত হয়। এখন যে ব্যক্তি এই অঙ্গভঙ্গিটা করছে সেই দেখে আরেকজন ব্যক্তির মনে ভয় অনুভূত হতে হবে। এরূপ ক্ষেত্রে বলা হয় উক্ত ব্যক্তি আক্রমণ করেছে। হ্যাঁ, শুধু কথার মাধ্যমে আক্রমণ হবে না কিন্তু। ঠিক আছে, কথার সাথে আপনার কি থাকতে হবে? অঙ্গভঙ্গি থাকতে হবে, গেস্টার থাকতে হবে বা প্রিপারেশন থাকতে হবে। বুঝতে পারছেন? এখন দেখেন একটা বিষয়, যদি কেউ লাঠি উঁচিয়ে আপনার দিকে তেড়ে আসে কিন্তু আঘাত না করে, তবু এটি অ্যাসল্ট, কারণ এটি মনে ভয়ের সৃষ্টি করছে। উনি কি লাঠি নিয়ে আপনার দিকে তেড়াইয়ে আসছে, আপনাকে অঙ্গভঙ্গি করছে আপনাকে মারার জন্য। অ্যাসল্টের ক্ষেত্রে আপনার বাস্তবে স্পর্শ করার প্রয়োজন নেই, আশঙ্কা সৃষ্টি করাটাই যথেষ্ট। তাহলে আমরা অ্যাসল্টটাকে বুঝতে পারতেছি। বুঝতে পারছি স্যার। আর 354তে বলছে নারীর শ্লীলতাহানির অভিপ্রায় বল প্রয়োগ। ঠিক আছে, 358তে বলছে প্ররোচনার প্রেক্ষাপটের সাজা লাঘব। এগুলো আপনি একটু বাসায় বসে দেখে নেবেন। ওকে, এগুলো আমি অত বিস্তারিত আর স্লাইডে আনা যাচ্ছে না, তাতে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি বিষয়টা কি বুঝতে পারতেছি আমাদের বিষয়গুলোকে? স্যার ইনশাআল্লাহ স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হার্ট পাইলাম,
আপনার 319-এ, ঠিক আছে, 320-এ পাইলাম গ্রিভিয়াস হার্ট, আর রংফুল রেস্ট্রেইন পাইলাম 339-এ, রংফুল কনফাইনমেন্ট পাইলাম 340-এ, ফোর্স পাইলাম 349-এ, ক্রিমিনাল ফোর্স 350-এ, আর অ্যাসল্ট হচ্ছে 351-তে। তাহলে আমরা এই সেকশনগুলো কি মনে রাখতে পারবো? ভাই অল্প অল্প পড়েন, যা পড়েন মনে থাকে জানো সেইভাবে পড়েন, হ্যাঁ, বেশি সেকশন কিন্তু পড়বো না, কিন্তু যে সেকশনগুলো পড়বো সেইগুলো যেন মনে থাকে, এটা আপনাদের বারবার অনুরোধ করি। না বুঝলে বলবেন যে এইখান দিয়ে বুঝি নেই, আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট পরিমাণে। তাহলে আমরা এখন ডোমিনেট পার্টি চলে আসলাম। আমাদের সর্বশেষ আমাদের দুইটা টপিক বাকি আছে, একটা কি কিডন্যাপিং, অ্যাবডাকশন, আর একটা হচ্ছে রেপ। গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু অলরেডি আপনার কয়টা টপিক শেষ করলাম? একটা, দুইটা, তিনটে, চারটে টপিক শেষ করলাম, চারটে চ্যাপ্টার কিন্তু শেষ করলাম। আর দুইটা আমাদের চ্যাপ্টার আছে, এটা আমরা একটু দেখি যে কি আসলে আছে এতে। হ্যাঁ, এখন 359 আপনার বলছে 359 থেকে 361 কিডন্যাপিং এবং অপহরণ কি কি বলছে দেখি একটু। হ্যাঁ, কিডন্যাপিং বলছে 359-এ বলছে কিডন্যাপিং দুই প্রকার। কি কি? একটা হচ্ছে বাংলাদেশ থেকে লোক অপহরণ, মনুষ্যহরণ বা পাচার, আর একটা বলছে যে আইনানুগ অভিভাবকত্ব হতে লোক অপহরণ। তাহলে এই 360-এ যাই বলছে যে বাংলাদেশ থেকে লোক অপহরণটা কি, 360-এ এই সংজ্ঞাটা দিচ্ছে যে বাংলাদেশ থেকে লোক অপহরণ, এটা হচ্ছে 360-এর সংজ্ঞা। 359-এ বলছে যে কিডন্যাপিং দুই প্রকার, আর কিছুই বলেনি। তাহলে এই দুই প্রকার, একটা হচ্ছে বাংলাদেশ থেকে অপহরণ, আর একটা হচ্ছে বৈধ অভিভাবক থেকে অপহরণ। তা 360-এ আপনার সংজ্ঞা হচ্ছে বাংলাদেশ থেকে অপহরণ। তা 360-এ বলছে বাংলাদেশ থেকে কোনো ব্যক্তির সম্মতি বা তার পক্ষে কোনো বাংলাদেশ থেকে কোনো ব্যক্তির সম্মতি অথবা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির, ওই ব্যক্তির পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির সম্মতি ছাড়া, একটা হচ্ছে নিজের সম্মতি ছাড়া অথবা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ছিল তার সম্মতি ছাড়া তাকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়াকে বাংলাদেশ থেকে লোক অপহরণ বলে। তাহলে 360-টা কি আমরা আমাদের ভাষায় লিখতে পারবো না বাংলায়? কাদিম, ইনশাআল্লাহ স্যার, লেখা যাবে। আচ্ছা। আর 361 বলছে আপনার যে বৈধ অভিভাবকত্ব থেকে অপহরণ। এইখানে একটা বিষয় আছে, এখানে বলছে 14 বছর বয়সী হচ্ছে পুরুষ ছেলে, আর 16 বছরের কম বয়সী নাবালিকা মানে মেয়ে ছেলে। ঠিক আছে, 14 বছর এবং 16 বছর এই দুইটা বিষয় কিন্তু ভালোভাবে মনে রাখবেন। 14 বছর বয়সী কোনো ছেলে, পুরুষ ছেলে, বা 16 বছর বয়সী কোনো নাবালিকা মেয়ে, বা বা যদি অপরকৃতস্থ মানে হয়, মানে আপনার যেগুলো হচ্ছে আমরা কি বলি আনসাউন্ড মাইন্ড, হ্যাঁ, লোককে অথবা আনসাউন্ড মাইন্ড লোককে তাদের আইনানুগ অভিভাবকত্বের সম্মতি ছাড়া, তাদের আইনানুগ যে অভিভাবক থাকবে তার সম্মতি ছাড়া, সম্মতি না নিয়ে, হ্যাঁ, প্রলুব্ধ করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, একটা হচ্ছে আইনানুগ অভিভাবকত্ব থেকে লোক অপহরণ। তাহলে তাকে আমরা কি বলবো? যে বৈধ অভিভাবকত্ব থেকে অপহরণ। বোঝা গেল যে আপনি 14 বছরের কম বয়সী ছেলে, 16 বছরের কম বয়সী মেয়ে, 14 বছরের কম বয়সী ছেলে, 16 বছরের কম বয়সী মেয়েকে, অথবা যদি কোনো আপনার মানে যদি কেউ হয় আনসার্ড মাইন্ড হয়, তাদের বৈধ অভিভাবকের পারমিশন ছাড়া যদি আপনি তাদেরকে প্রলুব্ধ করে কোনো দিকে নিয়ে যান, সেটাকে বলে আইনানুগ বা বৈধ অভিভাবক থেকে অপহরণ। বোঝা গেল? এখানে মূল উপাদান হচ্ছে নেওয়া বা প্রলুব্ধ করা। ঠিক আছে, নাবালক বা অসুস্থ মস্তিষ্কের ব্যক্তি হইতে হবে, আর একটা হচ্ছে বৈধ অভিভাবক থেকে বিচ্ছিন্ন করা, তার বৈধ অভিভাবক থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই তিনটে উপাদান আপনার থাকতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে তাদেরকে প্রলুব্ধ করতে হবে, নাবালক বা অসুস্থ মস্তিষ্কের ব্যক্তি তাদের হইতে হবে, আর তাদের বৈধ অভিভাবক থেকে বিচ্ছিন্ন করা হইতে হবে। আর 362-তে বলছে আপনার অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে অপবাহন, ঠিক আছে, লিপ্তকরণ। অ্যাবডাকশন বা অপবাহন এটা কি? প্রতারণামূলক ভাবে বা বল প্রয়োগে, কোনো প্রতারণা থাকতে হবে অথবা বল প্রয়োগ থাকতে হবে। এই দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে অ্যাবডাকশন বল প্রয়োগ অথবা ফোর্স, ঠিক আছে, অথবা হচ্ছে আপনার প্রতারণা থাকতে হবে প্রতারণামূলক উপায় দ্বারা। ঠিক আছে,
এক স্থান থেকে অন্য স্থানে বাধ্য করলে, প্রতারণামূলক ভাবে বল প্রয়োগে এক স্থান থেকে অন্য স্থানে বাধ্য করলে যেতে বলা হয় তাকে কি করছে? অ্যাবডাকশন করা হয়েছে, অপবাহন করা হয়েছে। কিডন্যাপিং এর ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে প্রলুব্ধ করা, হ্যাঁ, আর অ্যাবডাকশন হচ্ছে বল প্রয়োগ বা প্রতারণা। হয় বল প্রয়োগ বা থাকতে হবে, নাকি প্রতারণা থাকতে হবে, এই দুইটার একটা থাকতে হবে। আর কিডন্যাপিং এর ক্ষেত্রে হচ্ছে নেওয়া বা প্রলুব্ধ করা। ঠিক আছে? তাহলে কিডন্যাপিং বনাম অ্যাবডাকশনে আমরা একটু পার্থক্যটা দেখি। হ্যাঁ, ভিকটিমের ক্ষেত্রে বলা আছে নাবালক অসুস্থ মস্তিষ্কের ব্যক্তি কিডন্যাপিং এর ক্ষেত্রে, আর অ্যাবডাকশনের ক্ষেত্রে বলা আছে যে আপনার যে কোনো ব্যক্তি। একটা হচ্ছে 359 থেকে 61 কিডন্যাপিং, আর অ্যাবডাকশন হচ্ছে 362। আর উপায় হচ্ছে একটা হচ্ছে নেওয়া প্রলুব্ধ করা, আর এটা হচ্ছে বল প্রয়োগ বা প্রতারণা থাকতে হবে। ঠিক আছে? সম্পূর্ণ অপরাধ এককালীন প্রকৃতিটা হচ্ছে সম্পূর্ণ অপরাধ এককালীন, আর অ্যাবডাকশনটা হচ্ছে আপনার চলমান অপরাধ। আর সম্মতির ক্ষেত্রে বলছে অভিভাবকের সম্মতি প্রাসঙ্গিক কিডন্যাপিং এর ক্ষেত্রে, আর অ্যাবডাকশনের ক্ষেত্রে বল প্রয়োগ বা প্রতারণাই মুখ্য। ঠিক আছে? আর অভিপ্রায় ক্ষেত্রে সংজ্ঞায় অপরিহার্য নয়, অভিপ্রায় সংজ্ঞায় নেই। আর অ্যাবডাকশনের ক্ষেত্রে বলছে পরবর্তী অপরাধ নির্ধারণে প্রাসঙ্গিক। হ্যাঁ, পরবর্তী যে অপরাধ হবে তা সেই ক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে? অ্যাবডাকশন করে। ওকে, গুরুত্বপূর্ণ, অ্যাবডাকশন নিজে সবসময় শাস্তিযোগ্য নয়। সংশ্লিষ্ট ধারায় নির্ধারিত অপরাধমূলক অভিপ্রায় যুক্ত হলে শাস্তিযোগ্য হয়। তাহলে এটা মনে রাখবেন যে অ্যাবডাকশন নিজে সবসময় শাস্তিযোগ্য নয়, সংশ্লিষ্ট ধারায় নির্ধারিত অপরাধমূলক অভিপ্রায় যুক্ত হলে শাস্তিযোগ্য হয়। তাহলে আপনার 363 হচ্ছে অপহরণের সাজা। অপহরণের সাজাটা কি? বাংলাদেশ থেকে বা আইনানুগ মানে অভিভাবকের থেকে অপহরণ করলে তার সাজা হবে 7 বছর ও অর্থদণ্ডে দণ্ডিত হবে, 363-তে বলা আছে। আর 364-তে বলছে আপনার হত্যার উদ্দেশ্যে অপহরণ, বলছে স্বাভাবিক অপহরণের সাজা হচ্ছে আপনার 7 বছর। আর যদি হত্যার উদ্দেশ্যে করে 364-তে, হ্যাঁ, হত্যার উদ্দেশ্যে অপহরণ করে, সেক্ষেত্রে হবে কি? যাবজ্জীবন বা 10 বছর সশ্রম বা জরিমানা হবে 364-তে। আর 364 হচ্ছে গুরুত্বপূর্ণ, 10 বছরের কম বয়সী, 10 বছরের কম বয়স্ক কাউকে যদি আপনি অপহরণ করেন, তাহলে আপনার সাজা হবে, বা মুক্তিপণের জন্য যদি আপনি অপহরণ করেন 10 বছরের কম বয়সী, সেক্ষেত্রে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, অনধিক 14 বছর, সর্বনিম্ন 7 বছর। ঠিক আছে? অনধিক 14 বছর, সর্বনিম্ন 7 বছর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যদি 10 বছরের কম বয়সী কাউকে আপনি মুক্তিপণের জন্য অপহরণ করেন। এটা মনে রাখবেন 364 আর 365-তে বলছে গোপনে বা অন্যায়ভাবে অবরুদ্ধকরণ। 366-তে বলছে আপনার স্ত্রী লোককে, হ্যাঁ, স্ত্রী লোককে বিবাহে বাধ্য করা বা যৌন সঙ্গমে বাধ্য করার জন্য যদি নারী অপহরণ করা হয়, সেক্ষেত্রে বলছে 10 বছর, হ্যাঁ, এবং 7 বছর, 10 বছর বা 7 বছর হবে আপনার, 10 বছর এবং 7 বছর পর্যন্ত হইতে পারে, 7 বছরের নিম্নে না, অনধিক 10 বছর এবং সর্বনিম্ন 7 বছর। বোঝা যাচ্ছে মেহেদী হাসান ভাই? স্যার ইনশাআল্লাহ বুঝতে পারছি স্যার। 366-র ক্ষেত্রে বলছে আপনার যদি 18 বছরের কম বয়সের অপ্রাপ্তবয়স্ক বালিকা সংগ্রহ করা হয়, কোন ব্যক্তির সাথে অবৈধ যৌন সহবাস করতে বাধ্য করা হয়, তাহলে 366-র কতে বলছে আপনার অনধিক 10 বছর এবং জরিমানা। এটা হচ্ছে কি 18 বছরের কম বয়স্ক অপ্রাপ্ত বয়স্কে যদি আপনার সহবাস করতে বাধ্য করা হয়, প্রলুব্ধ করা হয়, 18 বছরের কম বয়স হইলে আপনার অনধিক 10 বছর এবং জরিমানা, যা সশ্রম বা বিনাশ্রম হইতে পারে। আর 366-র খতে বলছে আপনার 21 বছরের কম বয়সের বিদেশ হতে বালিকা আমদানি করলে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও 10 বছর এবং জরিমানা, যেটা সশ্রম বা বিনাশ্রম। আর যদি কোনো স্ত্রী লোককে বিবাহ প্রবৃত্তিতে বাধ্য করার জন্য অপহরণ বা প্ররোচিত করা হয়, সেক্ষেত্রে বলছে আপনার 366-তে এটাও 10 বছর, মানে তিনটেই 10 বছর, 366, 366-র ক, 366-র খ, সবই 10 বছর। 366-তে বলছে আপনার কোন স্ত্রী লোককে বিবাহ প্রবৃত্তিতে বাধ্য করার জন্য অপহরণ বা প্ররোচিত করা, সেক্ষেত্রে 10 বছর। যদি আপনি 18 বছরের কম বয়স্ক অপ্রাপ্ত বালিকা সংগ্রহ করেন বা কোনো ব্যক্তির সাথে অবৈধ যৌন সহবাস করতে বাধ্য করেন, সেক্ষেত্রেও 10 বছর। আর 21 বছরের কম বয়স্ক বিদেশ হতে যদি বালিকা আমদানি করেন,
সেক্ষেত্রেও 10 বছর। আর 367 বলছে গুরুতর আঘাত ও দাসত্বের উদ্দেশ্যে অপহরণ, এগুলো দেখে নিবেন। অপহৃত ব্যক্তিকে গোপন রাখা, সম্পত্তি চুরির উদ্দেশ্যে, 10 বছরের কম বয়সী শিশু অপহরণ, এই বিষয়গুলো আপনারা দেখবেন। এখন আমরা যে বিষয়টা দেখবো, আরেকটা বিষয় দেখবো আমাদের রেপ, এবং এটা দিয়ে আমরা ক্লাস শেষ করব, 2 মিনিটের মতো আছে, ঠিক আছে। রেপের ক্ষেত্রে আপনার 5টা উপাদান আছে সংজ্ঞাগত, এই 5টা উপাদান আপনারা মনে রাখবেন। কোন নারীর কি বলছে, কোন নারীর ইচ্ছার বিরুদ্ধে, হ্যাঁ, কোন নারীর ইচ্ছার বিরুদ্ধে, তারপরে হচ্ছে সম্মতি ছাড়া, উইদাউট কনসেন্ট, ঠিক আছে, এগেনস্ট হার উইল, ইচ্ছার বিরুদ্ধে, উইদাউট হার কনসেন্ট, সম্মতি ছাড়া, মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায়, ভুল ধারণার অধীনে সম্মতি, প্রতারণামূলকভাবে স্বামী পরিচয় দিয়ে, অর্থাৎ মহিলা জানে যে সে তার স্বামী, কিন্তু লোকটি জানে যে সে তার স্ত্রী না এবং সে তার সাথে সহবাস করে, অথবা 14 বছরের কম বয়সী হলে সম্মতি প্রাসঙ্গিক নয়, 14 বছরের কম হইলেও সম্মতি প্রাসঙ্গিক নয়। এই 5টা উপাদান থাকতে হবে আপনার রেপের ক্ষেত্রে। তার বয়স যদি 14 বছরের কম হয় সেক্ষেত্রে সম্মতি বা সম্মতি ছাড়া যেটাই করুক সেটা রেপ। আরেকটা বলছে তার সম্মতিতে, যখন উক্ত নারী মনে করে পুরুষ লোকটি তার স্বামী, তবে পুরুষ লোকটি জানে যে সে উক্ত মহিলার স্বামী নয়। আর 3 নম্বরটা বলছে মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে সম্মতি আদায় করা হইলে, যৌন সহবাস করলে, সেক্ষেত্রে আপনার রেপ হবে, অথবা তার সম্মতি ছাড়া যদি আপনি তার সাথে সহবাস করেন সেটা রেপ, আর তার ইচ্ছার বিরুদ্ধে করা হইলে সেটাও রেপ। এখানে একটা জিনিস মনে রাখেন, 13 বছরের কম বয়স্ক স্ত্রীর সাথে, হ্যাঁ, 13 বছরের কম বয়স্ক স্ত্রীর সাথে স্বামী যৌন সহবাস করলে সেটা ধর্ষণ হবে, 13 বছরের কম বয়স্ক। আর 14 বছরের কম বয়স্ক নারীর সম্মতি সহ বা সম্মতি ছাড়া যৌন সহবাস করলে সেটাও ধর্ষণ হবে। 14 বছর হলো যে কোনো নারী, আর 13 বছর হলো স্ত্রী হইলে, 13 বছরের কম বয়স্ক হইলে সেটা সম্মতি সহ করেন, আর সম্মতি ছাড়া করেন সেটা ধর্ষণ। এই দুইটা বিষয় মনে রাখবেন। আর ধর্ষণের সাজা হচ্ছে আপনার দণ্ডবিধি অনুযায়ী সর্বোচ্চ সাজা 376-এ যাবজ্জীবন কারাদণ্ড, ধর্ষণ হচ্ছে 375-এ, বা 10 বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে। বাস্তবে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 ধারার অধীনে যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ধর্ষণের সাজা, ঠিক আছে। ধর্ষণের সাজা কিন্তু পেনাল কোড অনুযায়ী হয় না। আর নিজের স্ত্রী যদি 12 বছরের কম বয়স্ক না হয় তাহলে 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড হবে ধর্ষণের ক্ষেত্রে, যদি 12 বছরের কম না হয়।